Okay. আজকে আমাদের স্পেসিস এর আইবিএম স্পেসিস কোর্সের লেকচার নাম্বার হচ্ছে 3। আজকে আমরা রিগ্রেশনের কিছু থিওরিটিক্যাল অ্যাসপেক্ট আছে যেগুলো নিয়ে কথা বলবো, তার পরবর্তীতে আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের একটা প্র্যাকটিস আমরা করবো স্পেসিস। তো আজকে যে বইটা আমি ইউজ করতেছি এই বইটার নাম হচ্ছে আপনার আপনাদেরকে আমি দেখাই দিই। এই বইটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স ফর নন স্ট্যাটিস্টিশিয়ান, সেকেন্ড এডিশন। এবং এই বইটার যে অথার অথার হচ্ছেন বার্জার বার্জার ম্যাটসেন। এই বইটা হচ্ছে লিখেছেন ইউরোপিয়ান ডেনমার্কের একজন অথর। এবং এই বইটার আপনার আমরা যে এডিশনটা ইউজ করতেছি সেটা হচ্ছে যে আপনার 2016, হ্যাঁ 2016 এডিশন হচ্ছে ইউজ করতেছি। তো এই বই থেকে এই বইয়ের আমরা সবগুলো চ্যাপ্টার তো দেখার সুযোগ নেই বা আমাদের দেখা লাগবেও না, আজকে আমরা যেহেতু লিনিয়ার রিগ্রেশনের কথা বলছি। তো এই বই চ্যাপ্টার 7-এ মূলত লিনিয়ার রিগ্রেশন নিয়ে কথাবার্তা আছে। তো চ্যাপ্টার 7-এর টাইটেল হচ্ছে অ্যাসেসমেন্ট অফ রিলেশনশিপ। তো অ্যাসেসমেন্টের রিলেশনশিপ হচ্ছে যখন আমরা হচ্ছে আমাদের গবেষণার কাজ করতে যাই তখন তো আমরা ডেটা নিয়ে কাজ করি, এটা বলেছি। তো ডেটাগুলোর মধ্যে আমাদের দু ধরনের ভ্যারিয়েবল থাকে, ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখন অনেক ক্ষেত্রে আমাদের এই যে এখন এই জিনিসটা যে কোনো ফিল্ড হতে পারে, মানে যে শুধু যে বিজনেস ইকোনমিক্সে আমরা স্পিসিস ইউজ করবো তা না, এটা ইঞ্জিনিয়ারিং কোনো ফিল্ড, এটা আপনার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্যাল সায়েন্স বা সোশ্যাল সায়েন্সের অন্য যে কোনো ফিল্ড, কিংবা মেডিকেল সায়েন্সেরও যে কোনো ফিল্ড এটা হতে পারে। তো তা যে কোনো ক্ষেত্রে আমাদের অ্যাসেস করা লাগতে পারে যে হোয়েদার দ্যার ইজ রিলেশনশিপ বিটুইন টু ভ্যারিয়েবলস। ওকে। এখন এই দুইটা ভ্যারিয়েবল এর মধ্যে যে সম্পর্কগুলো জানার জন্য আমরা নর্মালি স্ট্যাটিস্টিক্যাল মেথড ইউজ করে থাকি। উই স্টাডি সাম টেকনিক্স টু অ্যাসেস এ রিলেশনশিপ এন্ড অ্যাসেস ওয়েদার অ্যান অ্যাপিয়ারেন্ট রিলেশনশিপ ইজ রিয়েল অর জাস্ট স্ট্যাটিস্টিক্যাল কো ইনসিডেন্ট। এবং এই ধরনের রিলেশনশিপ অ্যাসেসমেন্ট করার যে পদ্ধতিটা বা সম্পর্ক নির্ণয়ের যে স্ট্যাটিস্টিক্যাল পদ্ধতি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে আপনার রিগ্রেশন অ্যানালাইসিস। তো রিগ্রেশন অ্যানালাইসিসের একদম বেসিক যে টেকনিকটা, সেটা অনেক ধরনের রিগ্রেশন অ্যানালাইসিস আছে। একেবারে বেসিক লেভেলের যে রিগ্রেশন অ্যানালাইসিস বা হরহামেশাই আপনারা যদি মোটামুটি লেভেলের রিসার্চ পেপার গুলো দেখেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা লিনিয়ার রিগ্রেশন মানে লিনিয়ার রিগ্রেশনশিপ লিনিয়ার আপনার রিলেশনশিপ অ্যাপ্লাই করে তারা হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস করে থাকে। এরপর ম্যাক্সিমাম ক্ষেত্রে নর্মালি সিম্পল না, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনশিপ তারা হচ্ছে মাল্টিপল লিনিয়ার যে রিগ্রেশন এটা তারা রান করে থাকেন। তো লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে আমরা দুইটা ভ্যারিয়েবলের মধ্যে সম্পর্ক চিন্তা করে থাকি। তার মানে হচ্ছে আমরা যদি হচ্ছে গ্রাফ লেখচিত্রের কথা চিন্তা করি, যেমন আপনারা যারা কমার্সে ছিলেন বা বিজনেস স্টাডিতে ছিলেন তাদের ক্ষেত্রে তারা ক্লাস 9-10-এর সময় হচ্ছে সাধারণ গণিত ছিল। আর্টসও যারা ছিল যেমন হিউম্যানিটিসে তারাও সাধারণ গণিত পেয়েছিলেন। তো সাধারণ গণিতে চ্যাপ্টার 7-এ ইফ আই এম নট মিস্টেকেন চ্যাপ্টার 7-এ লেখচিত্রের একটা অপশন ছিল, লেখচিত্র গ্রাফের। তো সেখানে আমরা নর্মালি যে আমাদের হরাইজন্টাল অ্যাক্সিস এবং ভার্টিক্যাল অ্যাক্সিস হচ্ছে থাকতো, মানে ও এক্স অ্যাক্সিস আর ওটা থাকতো ওয়াই অ্যাক্সিস। তো আমরা যখন লিনিয়ার রিগ্রেশনের কথা বলতেছি তখন আমরা মূলত এ ধরনের দুটা ভ্যারিয়েবল এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্কটাকে দেখার চেষ্টা করতেছি কিভাবে। আ প্লট অফ ওয়াই এগেনস্ট এক্স শোস দ্য নাম্বার অফ পয়েন্ট স্ক্যাটার্ড অ্যারাউন্ড এ স্ট্রেট লাইন। একটা স্ট্রেট লাইন থাকবে আমাদের এক্স এবং ওয়াই অ্যাক্সিসের ওখান মধ্যে, সেই স্ট্রেট লাইনের চারদিকে অসংখ্য পয়েন্ট থাকবে এবং যেগুলো স্ক্যাটার্ড হয়ে থাকবে, মানে এগুলো খুব দূরে থাকবে বা কাছে থাকবে এমন না, এগুলো ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে থাকবে। তো আমরা এখানে ওয়াই ভ্যারিয়েবলটাকে বলে থাকি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর এক্স যেটা ভ্যারিয়েবল সেটাকে আমরা বলে থাকি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখন এটার একটা এক্সাম্পল তারা এখানে হচ্ছে দিয়েছেন যে ধরেন আমরা হাইট এবং ওয়েটের কথা মানুষের চিন্তা করতে পারি। যে মানুষের ধরেন একটা ফুটবল বা ফিটনেস ক্লাবে তারা হচ্ছে সার্ভে করলো। তো সার্ভে করার পরে আমরা ধরেন এই কোশ্চেনটা আসতেই পারে যে আমরা এখানে যে আপনার খেলোয়াড় যারা আছে, মানে এখানে 17 জন বয়ের কথা বলা আছে। তো এই 17 জন ছেলের মধ্যে আমরা তাদের যে ফিটনেস ক্লাবে সার্ভেটা করলাম, সার্ভে করার পরবর্তীতে আমরা তাদের হাইট এবং ওয়েটের মধ্যে কোনো প্রকার সম্পর্ক বিল্ড আপ করতে পারি কিনা, ইজ দ্যার এনি রিলেশনশিপ বিটুইন হাইট অ্যান্ড ওয়েট। এখন আমরা যেটা করেছি আমরা এখানে অ্যাজুম করে নিচ্ছি, উই অ্যাজুম দ্যাট ওয়েট ইজ ডিপেন্ডেন্ট অন হাইট। ওয়েটটা ডিপেন্ড করতেছে হাইটের উপরে, এটা আমরা কি
করে নিচ্ছি অনুমান, ঠিক আছে, বাট এই অনুমানটা হচ্ছে এডুকেটেড গেসিং। হ্যাঁ, আর একটা হচ্ছে আনএডুকেটেড গেসিং। গেসিং এর মধ্যে দু ধরনের গেসিং আছে, খেয়াল রাখবেন। একটা হচ্ছে এডুকেটেড গেসিং, আর একটা হচ্ছে আনএডুকেটেড গেসিং। এডুকেটেড গেসিং মানে হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা ইনফরমেশনের উপর ভিত্তি করে আপনি যে গেসটা করেন, মানে আপনার গেসিং এর পিছনে কিছু না কিছু রিজনিং হচ্ছে থাকে। আর আনএডুকেটেড গেসিং হচ্ছে সেটার পিছনে কোনো রিজন থাকেই না। হুম যেমন এটা সবচেয়ে বাস্তব এক্সাম্পল হচ্ছে যে দেখবেন যে ইদানিং বাংলাদেশে বয়সের সীমা, বিসিএস সহ যাবতীয় সরকারি চাকরিতে বয়সের সীমা 35 বছর করা নিয়ে কথা হচ্ছে। তো এটা খুবই ভালো একটা দিক, এবং এটা করলে সবার উপকার হবে। বাট কিছু লোকজন যারা হচ্ছে অতিমাত্রায় পণ্ডিত, অতিমাত্রায় পণ্ডিত না, যাদের আসলে মানসিকভাবে কিছু বিকারের সমস্যা আছে, ঠিক আছে, এটা আসলে ওই ছোটবেলায় যখন গ্রোথ হরমোন মানুষের ডেভেলপ করে, ওই তাদের আলটিমেটলি ওই বাচ্চাগুলোর গ্রোথ হরমোন ডেভেলপ করে নাই। তো তারা যেটা করতেছে, তারা হচ্ছে লোকজন যখন এটা নিয়ে লেখে তখন তারা বলে হ্যাঁ এটা বললে বেকারত্ব বাড়বে, কিন্তু কিভাবে বেকারত্ব বাড়বে সেটা তারা এক্সপ্লেন করতে পারে না, মানে শুধু শুধু কারণ দেখায় আর কি। তো তাদেরটা হচ্ছে আনএডুকেটেড গ্রেসিং, কারণ কোনো প্রকার কারণ তাদের এখানে নাই। ঠিক আছে, এটা মন গড়া আচরণ আর কি অনেকটা। এখন এখানে তারা বলেছে এটা সম্পর্কটা আমরা ধরে নিয়েছি, ঠিক গবেষণার ক্ষেত্রেও আমরা যখন অনেকগুলো ভ্যারিয়েবল নিয়ে কাজ করব, তখন আমরা এখন সম্পর্কটা ধরে নিব। তো দেখেন এই সম্পর্কটা তারা ধরার পরবর্তীতে তারা বললো যে এটা দিয়ে যদি আমরা একটা ইকুয়েশন দাঁড় করাই তাহলে সেই ইকুয়েশনটা কি হবে। তো এই ইকুয়েশনটাকে আমরা বলতেছি স্ট্যাটিস্টিক্যাল মডেল। আর স্ট্যাটিস্টিক্যাল মডেল ক্যান ডিসক্রাইব দ্য ডাটা। তো ইট ডিসক্রাইব দ্য ওয়েট অফ ওয়াই অফ র্যান্ডমলি চোজেন বয় নোয়িং ইজ হাইট। তার মানে হচ্ছে আমরা ধরেন হঠাৎ করে র্যান্ডমলি, হ্যাঁ মানে ধরেন এই 17 জন ছেলে এক জায়গায় তারা দাঁড়িয়ে আছে বা ফিটনেস ক্লাবে বা এক জায়গায় বসে আছে, সেখান থেকে তাদের মধ্যে থেকে হুটহাট করে একজনকে বাছাই করে তার ওয়েটের উপরে আমরা, তার ওয়েট কত হতে পারে তার হাইটের উপর ভিত্তি করে যদি তার ওয়েটকে অনুমান করার চেষ্টা করে থাকি, সেক্ষেত্রে আমাদের এই ধরনের ইকুয়েশন ইউজ করতে হবে। ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি মাল্টিপ্লাই এক্স প্লাস ই। তো এখানে এই জিনিসটা কোনটাকে আমি বলতেছি, ওয়াইটা হচ্ছে আমাদের কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল না ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সবসময় খেয়াল রাখবেন। ওয়াই এখানে আগে দেওয়া আছে, ম্যাক্সিমাম মানুষজন ভুল করে কোথায় জানেন, ওয়াইটাকে অনেকে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে কাউন্ট করে কারণ ওয়াই আগে দেওয়া আছে। হুম কিন্তু এখানেই হচ্ছে মূলত খেলা, এখানে ওয়াইটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল না, ওয়াইটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইজ ইকুয়াল টু পরে যে আমাদের এক্স সাইনটা আছে এটাই হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তার মানে হচ্ছে আমাদের এক্স এখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, মানে এটা হচ্ছে আমাদের হাইট। আর ওয়াই হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটা হচ্ছে আমাদের 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 কি ওয়েট। তো আমরা বলেছি যে লেখচিত্রের মাধ্যমে আমরা এটা দেখাবো, আমাদের এক্স এবং ওয়াই অ্যাক্সিস থাকবে। তো আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস পেয়ে গেলাম। এখন সেটার মধ্যে স্ট্রেট লাইন থাকবে। তাহলে স্ট্রেট লাইন থাকলে আমাদের সেটার কি একটা ইন্টারসেপ্ট থাকবে আর একটা স্লোপ থাকবে। তখন সেক্ষেত্রে আমাদের আসলো এ আর হচ্ছে বি। এ হচ্ছে আমাদের ইন্টারসেপ্ট ওয়াই অ্যাক্সিস অফ দি রিগ্রেশন লাইন, আর বি হচ্ছে আমাদের স্লোপ অফ দি রিগ্রেশন লাইন। ঠিক আছে, আর ই হচ্ছে, এই সম্পর্কের বাইরেও আরো অনেক সম্পর্কের মাত্রা থাকতে পারে যেটাকে আমরা এটাকেতে আমরা আমরা অনুমান করছি না, বা যেটাকে আমরা আমাদের এই কাজের ক্ষেত্রে আমরা গণ্য করছি না, মানে সেটাকে আমরা বাদ দিয়ে রাখছি, সেটাকে আমরা বলতেছি কি রেসিডুয়াল বা র্যান্ডম ভ্যারিয়েশন। ঠিক আছে, তো অনেক সময় আমাদের ডাটাকে ট্রান্সফর্ম করে নিতে হয় সম্পর্ক বাছাইয়ের ক্ষেত্রে, বাট নর্মালি আপনাদের স্পিসিস দিয়ে যখন আপনারা কাজ করবেন তখন এই সম্পর্ক বাছাইয়ের কাজগুলো কমই আসবে। এখন দেখেন আমরা যে কাজটা এখানে করেছে তারা, সেটা হচ্ছে যে এক্স এবং ওয়াই এর অনেকগুলো ভ্যারিয়েবল তারা হচ্ছে নিয়েছেন। ধরেন যে এক্স এর ভ্যালু যদি 0 হয় তাহলে ওয়াই কত হবে, এক্স এর ভ্যালু যদি আপনার 2 হয় তাহলে ওয়াই কত হবে, এক্স এর ভ্যালু যদি 0.4 হয় তাহলে ওয়াই কত হবে, এরকম করে করে এক্স এর ভ্যালু 1.2 পর্যন্ত নিয়েছে। নেওয়ার পরবর্তীতে আমরা যখন এগুলো প্লট করলাম, প্লট করার পরবর্তীতে এটা মাঝখান দিয়ে আমরা কি রেড যে স্ট্রেট লাইনটা আছে এটা টেনে দিলাম। এখন দেখার পরে এটা আমরা দেখলাম এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোকে বলতেছি আমরা ডাটা পয়েন্ট। এখন কিছু পয়েন্ট হচ্ছে আমাদের স্ট্রেট লাইনের উপরে আছে দেখেন, কিছু পয়েন্ট স্ট্রেট লাইন থেকে নিচে আছে। তো আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা স্ট্রেট লাইন থেকে পয়েন্টগুলোর যে দূরত্বটা, এই দূরত্বটা আমরা নর্মালি হচ্ছে কোরিলেশন আপনার মানে সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই জিনিসটা হচ্ছে দেখে থাকি। সেটা কিরকম, সেটা হচ্ছে টু ডেসক্রাইব দ্য ডিগ্রি অফ রিলেশনশিপ, যে এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক আছে, ঠিক আছে, ধরে নিলাম, বাট এটা ডিগ্রি, এটার মাত্রাটা কেমন সেটা আমরা দেখতে চাই। তো এই মাত্রাটাকে আমরা নর্মালি স্ট্যাটিস্টিকে প্রকাশ করে থাকি কোরিলেশনের মাধ্যমে, এবং কোরিলেশনকে নর্মালি ইংরেজি ছোট হাতের অক্ষর যে আর এখানে দেখতেছেন এই আর দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। তো এখন
ধরেন হচ্ছে এই যে গ্রাফে যে আমরা প্লট করেছিলাম যে আমাদের আমাদের যে আমাদের যে আমরা হাইট গুলোর মান দিয়েছিলাম, হাইট গুলোর মানের উপর ভিত্তি করে কি আমরা করসপন্ডিং ওয়েট গুলো হচ্ছে পেয়েছি। পাওয়ার পরবর্তীতে আমরা সেগুলোকে হচ্ছে প্লট করেছি। এখন প্লট করার পরে আমরা কি দেখলাম, প্লট করার পরে দেখলাম হচ্ছে যে আমাদের আর এর ভ্যালু একের কাছাকাছি হতে পারে। কেন? যে একের কাছাকাছি আমাদের আর এর কিছু পয়েন্ট আছে, মানে আর ইজ গ্রেটার দেন হচ্ছে ওয়ান। ঠিক আছে, মোস্ট পিপল উইল প্রবাবলি ফাইন্ড দ্যাট আর মে বি ক্লোজার টু ওয়ান দ্যান টু জিরো। আর এখন জিরো থেকে আর কতটুকু কাছে, অথবা এক থেকে কতটুকু আছে, আমরা দেখলাম যে জিরোর চাইতে আর একের কাছে হচ্ছে বেশি। কিন্তু নর্মালি এটা আমরা নির্ণয় করে থাকি চোখের ইন্সপেকশনের মাধ্যমে না, আমরা নর্মালি এটা কোরিলেশন কোএফিসিয়েন্টের মাধ্যমে দেখে থাকি। এবং এই কোরিলেশন কোএফিসিয়েন্টের মান আপনার -1 থেকে +1 এর মধ্যে ভ্যারি করে। ঠিক আছে, যদি আপনার এটা পারফেক্ট লিনিয়ার কোরিলেশন হয়, ঠিক আছে, পারফেক্ট নেগেটিভ কোরিলেশন, হ্যাঁ, তখন সেক্ষেত্রে এটা হবে -1। যদি পারফেক্ট পজিটিভ কোরিলেশন হয় তাহলে হবে +1 বা শুধু ওয়ান। আর যদি কোনো সম্পর্ক এক্স এবং ওয়াই এর মধ্যে না থাকে, তখন সেটা আর এর ভ্যালু আসবে জিরো। তো এখন দেখেন এটা সম্পর্কটা হচ্ছে এরকম, যদি +1 হয় বা শুধু ওয়ান হয়, তখন দেখেন যে স্ট্রেট লাইনটা আনলে তিনটে বিন্দুই একই পয়েন্টে হচ্ছে থাকবে এবং তারা বাম দিক থেকে ডান দিকে যাবে, মানে ঊর্ধ্বমুখী টেন্ডেন্সি এখানে থাকবে, আপওয়ার্ড টেন্ডেন্সি থাকবে। আর যদি নেগেটিভ কোরিলেশন হয় মানে -1, তখন সেক্ষেত্রে হচ্ছে বাম দিক থেকে ডান দিকে নিচের দিকে আস্তে আস্তে নামতে থাকবে, মানে ডাউনওয়ার্ড। তাদের হচ্ছে আপনার স্লোপটা ডাউনওয়ার্ড স্লোপিং হবে। আর যদি আর ইকুয়াল টু জিরো হয়, তখন হচ্ছে কে কোন দিকে গেছে কোনো ঠিক ঠিকানা নেই। দেখেন, হ্যাঁ, একটা গেছে মানে লাইনের উপরে, আরেকটা গেছে লাইনের নিচে। ঠিক আছে, মানে সবগুলো একটা একটা পয়েন্ট একটা পয়েন্টের থেকে অনেকটা দূরত্ব, এবং আপনি এখানে কোনো প্যাটার্ন বা স্ট্রেট লাইন টানতে পারবেন না। ঠিক আছে, হ্যাঁ, এক দুই সাথে স্ট্রেট লাইন টানলেন, এরপরে এসে এরপরে এটার সাথে, এটা কিন্তু স্ট্রেট লাইন হবে না, এটা তখন হচ্ছে হচ্ছে আপনার স্কোয়ার হয়ে যাবে, বর্গ হয়ে যাবে। ঠিক আছে, আর ইজ গুড জিরো, তাদের মধ্যে সম্পর্ক নেই। এখন অনেক ক্ষেত্রে আমরা আর স্কোয়ারের ভ্যালু ইউজ করে থাকি, মানে দি স্কোয়ার ভ্যালু অফ আর। তো এটা হচ্ছে হুইচ ইজ এ নাম্বার বিটুইন 0 and 1 অ্যাজ এ মেজার অফ ডিগ্রি অফ লিনিয়ার রিলেশনশিপ বিটুইন এক্স এবং ওয়াই। ইট ইজ অফেন রিটেন এট আর স্কোয়ার, ক্যাপিটাল আর স্কোয়ার দিয়ে আমরা এখানে এটা লিখে থাকি। এবং এটাকে বলা হয় কোফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন, মানে ছোট হাতের আর হচ্ছে কোরিলেশন কোফিশিয়েন্ট, আর কোফিশিয়েন্ট অফ ডিটারমিনেশনকে আমরা ক্যাপিটাল আর আর স্কোয়ার দিয়ে বলে থাকি। তার মানে আমরা বলে থাকি এটার মাধ্যমে যে আর স্কোয়ার এক্সপ্রেসেস হাউ লার্জ a part of the variation in y which is explained by x. This is used to compare different models. It can sometimes be difficult to see from a graph. সেটা হচ্ছে গ্রাফের মাধ্যমে এটা দেখাটা আসলে, মানে আপনি যদি গ্রাফের মাধ্যমে এটা বের করতে চান বা গ্রাফ দেখে এটার ভ্যালু কত হতে পারে সে যদি অনুমান বা এস্টিমেট করতে চান, সেটা ডিফিকাল্ট। যার কারণে আমরা সরাসরি আপনার আমাদের যে স্ট্যাটিক্সের মাধ্যমে মানে এসপিএস এর মাধ্যমে এগুলো হচ্ছে বের করে থাকি। ওকে, সো মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে আপনার আমাদের যেটা আছে, এই যে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, এখন মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে আমাদের যে এক্স ভ্যারিয়েবলের কথা আমরা বলেছি, মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সেটা এক বা একাধিক থাকতে পারে, মানে দুই বা ততোধিক মূলত এটাকে বলা হয়। তো এখানে আমরা এটাকে বলতেছি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। তার মানে আগে আমরা ধরে নিয়েছিলাম যে শুধুমাত্র যে ফিটনেস ক্লাবে যে বাচ্চাগুলো বা ছেলেগুলো ছিল, তাদের বয়স নির্ভর করতেছে কিসের উপরে, তাদের আপনার হাইটের উপরে নির্ভর করতেছে, তাদের ওয়েট, মানে শুধুমাত্র তাদের চড়া মানে লম্বার উপরে ডিপেন্ড করে আমরা তাদের ওয়েটটা বের করতেছি। তাহলে কি একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছিল আর একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছিল। বাট আমরা যখন মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন বলতেছি, তখন আমাদের এখানে হাইটের সাথে আরো কিছু জিনিস আমাদের আনতে হবে, মানে আরো একটা বা দুটো ভ্যারিয়েবল কিংবা এর দুর অধিক ভ্যারিয়েবল আমাদের আনতে হবে। তখন আমরা কি করলাম, দেখেন, সাপোজ উই ওয়ান্ট টু ইনভেস্টিগেট দ্য পসিবল রিলেশনশিপ অফ বোথ হাইট অ্যান্ড এইজ অফ কিডস উইথ দেয়ার ওয়েট। তখন আমরা কি করলাম, হাইটের সাথে আরো একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যোগ করলাম যেটার নাম হচ্ছে এইজ। তাহলে আমরা এখন হাইট এবং এজের উপর ভিত্তি করে বলবো যে বাচ্চাদের বয়স কতটুকু হতে পারে, এটাই মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে। ওকে, তো এখন আসেন আমরা আমাদের এসপিসিস সফটওয়্যারে হচ্ছে মুভ করি, এখানে স্টপ শেয়ারিংটা দিই। এবার এসপিসিসে আমরা একটা ডেটা সেট আছে, হেলথ কেয়ার ডেটা সেট, যেটা আমরা নিয়ে মানে কথা হচ্ছে বলবো, এবং যেটা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন করে সেটা যে আউটপুট গুলো থাকবে সেটাকে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। ঠিক আছে, তো আসেন স্ক্রিনটা আমি শেয়ার করি এসপিসিস এর। ওকে, স্ক্রিন শেয়ার হয়ে গেল।
এবার হচ্ছে ফাইলে ক্লিক করতে হবে, মানে আমাদের ফাইলটা তো আগে আনতে হবে। আমরা ইম্পোর্ট ডাটাতে ক্লিক করব। ডাটাতে ক্লিক করার পরে এখানে ধরেন সিএসভি ডাটা হচ্ছে লিখলাম, এটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে আমি দিব তখন অল সাপোর্টেড ডাটা টাইপস। দেওয়ার পরবর্তীতে আমাদের যে ডাটা ফাইলটার নাম, সেই ডাটা ফাইলটার নাম হচ্ছে হচ্ছে হেলথ কেয়ার কস্ট। ঠিক আছে, হেলথ কেয়ার কস্ট ডট এসিবি। এটাকে আমি জাস্ট ওপেন করব। ওপেন করার পরে সাথে সাথে এটা এখানে চলে এসেছে, দেখেন অনেকগুলো ডাটা পয়েন্ট এখানে মোটামুটি চলে এসেছে। তো আমরা প্রথমে বলেছি যে যে কোনো ডেটা সেট পাওয়ার পরে আমাদের কি কাজ করতে হবে, আমাদের সেই ডেটা সেটটাকে একটা সামারি তৈরি করতে হবে, যেটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। প্রথমেই যে আপনি যে কোনো অ্যানালাইসিস স্পিসিস দিয়ে করেন, তার সর্বপ্রথম ধাপ হচ্ছে সেটার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করা, বা আমরা এটাকে ডাটা সায়েন্স বা মেশিন লার্নিং এর ভাষায় আজকাল এটাকে বলা হয় এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস, ইডিএ। তো আমরা এটা করতে হলে কোথায় যাব, আমরা এটা করতে হলে অ্যানালাইজ বাটনে ক্লিক করব। অ্যানালাইজে ক্লিক করার পরে এখানে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ট্যাবটা আছে, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করলে দুটো জিনিস আমাদের করতে হবে, প্রথমে আমাদের ফ্রিকোয়েন্সি বের করতে হবে, তারপর আমাদের ডেসক্রিপটিভস করতে হবে। তো আমরা এখানে ফ্রিকোয়েন্সিটাতে না ক্লিক করে ডেসক্রিপটিভস এবার হচ্ছে ক্লিক করলাম। ডেসক্রিপটিভে ক্লিক করার পরে আপনি চাইলে সবগুলো ভ্যারিয়েবল এখানে ডেসক্রিপটিভস দিতে পারেন, চাইলে সিলেক্টেড ভ্যারিয়েবল দিতে পারেন। তো আমরা সবগুলো ভ্যারিয়েবলই দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা পুরো ডাটাটাকে চেক করব। সো সবগুলো ভ্যারিয়েবলকে দিয়ে দিচ্ছি, যে সবগুলো ভ্যারিয়েবল সম্পর্কে আমরা অ্যাট এ টাইম যেন একটা ধারণা পেতে পারি, সেটা ডেসক্রিপটিভ স্ট্যাটিক্স এর মাধ্যমে আমরা পেয়ে যাব। তো সবগুলো ভ্যারিয়েবলকে একটা একটা করে দেখেন এখানে আমরা সিলেক্ট করলাম। করার পরবর্তীতে আমরা অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করে আমাদেরকে সে মিন দেখাবে, ঠিক আছে, বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড ডিভিশনে ক্লিক করা আছে। মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু সে আমাদেরকে দেখাবে। তারপরে হচ্ছে ভ্যারিয়েবল লিস্ট সে আমাদেরকে হচ্ছে দেখাবে, ওকে ফাইন। আম, তারপরে স্টাইলে যদি হচ্ছে ক্লিক করি, জাস্ট এখানে স্টাইল এভাবে হচ্ছে দেওয়া আছে। ওকে, তারপর বুস্ট ট্যাব, এটা হচ্ছে এটা কোনো কিছু লাগবে না আর কোনো কিছু, জাস্ট ওকেতে এবার ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে দেখেন সে আমাদেরকে একটা টেবিল তৈরি করে হচ্ছে দিল। মোটামুটি এই যতগুলো ডাটা আছে দেখেন এতগুলো ডাটা, সেটার একটা টেবিল এসে গেল। এখন প্রথমে আমাদেরকে দেখতে হবে যে আমাদের এখানে স্যাম্পল সাইজটা কত। হুম। তো নর্মালি এই স্যাম্পল সাইজকে প্রকাশ করা হয় ক্যাপিটাল এন দিয়ে। দেখেন এখানে ক্যাপিটাল এন আমরা যদি দেখি, তো প্রত্যেকটা ভ্যারিয়েবলের নাম বাম পাশে দেওয়া আছে। হ্যাঁ, পেশেন্ট আইডেন্টিফায়ার থেকে শুরু করে একদম টোটাল হেলথ কেয়ার কস্ট ডিক্লেয়ার্ড ওভার 2020 পর্যন্ত দেওয়া আছে। এবং দেখেন এন যে ভ্যালু, মানে স্যাম্পল সাইজের ভ্যালু, প্রতিটা ভ্যারিয়েবল এগেনস্টের ডান পাশে 525 525 করে দেওয়া আছে। এখন এখানে দেখেন যে কোনোটাতে 525, কোনোটাতে 520 বা 510 বা 450 এরকম লেখা নেই। তার মানে হচ্ছে আমাদের যে ডেটা সেটটা আমরা দিয়েছি বা যেটা সেট নিয়ে আমরা কাজ করতেছি, সেখানে কিন্তু কোনো প্রকার মিসিং ভ্যালু নেই। এটা হচ্ছে একটা ফার্স্ট অবজারভেশন। সেকেন্ড অবজারভেশন হচ্ছে আমাদের এখানে টোটাল নাম্বার অবজারভেশন বা স্যাম্পল সাইজ হচ্ছে 525। ঠিক আছে, ওকে। এর পরবর্তীতে আমরা দেখেন এখানে মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু আমাদের এটার দেওয়া আছে। আমরা চাইলে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু এখান থেকে আলোচনা করতে পারি, বাট আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর এখান থেকে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু আলোচনা না করে এটার ফার্দার অ্যানালাইসিস মানে ফ্রিকুয়েন্সিটা বের করব। আগে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বের করলাম, তারপরে এবার ফ্রিকুয়েন্সিটা বের করব। ওকে, তো আসেন আমরা আবারও আমাদের যে মেইন উইন্ডোটা আছে সেখানে যাই। সেখানে যাওয়ার পর অ্যানালাইজে ক্লিক করব। অ্যানালাইজ থেকে আমরা চলে যাব ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স থেকে চলে যাবো আমরা ফ্রিকুয়েন্সিতে। ফ্রিকুয়েন্সিতে যাওয়ার পরবর্তীতে এই সবগুলো ভ্যারিয়েবলকে আমরা ফ্রিকুয়েন্সিতে নিয়ে আসব। নিয়ে এসে এদের অ্যানালাইসিস আমরা বের করব। ঠিক আছে, তখন আমরা ডিটেলস, আরো ডিটেলস আমাদের ভ্যারিয়েবল গুলো সম্পর্কে জানতে পারবো। ওকে। হুম, স্ট্যাটিস্টিক ক্লিক করব। ক্লিক করার পরে এখানে হচ্ছে মিন মিডিয়ান আমরা দিয়ে দিব। তারপরে হচ্ছে পার্সেন্টেজ কোয়ার্টাইল এগুলো হচ্ছে দেওয়ার দরকার নেই। ডিসপারশনে আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে দিব, মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু কোনটা সেটা আমরা দেখতে চাই। তার পরবর্তীতে পার্সেন্টাইল কোয়ার্টাইলস, কাছে কোয়ার্টাইল ভ্যালু দেখ, সেটাও আমরা দেখব। ঠিক আছে, কন্টিনিউতে ক্লিক করব। চার্টে ক্লিক করার পরবর্তীতে এখানে কোনো চার্ট টাইপ নাই। আমরা এবার এখানে হিস্টোগ্রামে ক্লিক করব, যে হিস্টোগ্রাম আমাদের সে শো করবে। কন্টিনিউ। ফরম্যাটে যদি ক্লিক করি, ফরম্যাটে হচ্ছে অ্যাসেন্ডিং যেটা আছে বাই ডিফল্ট সেটাই থাকবে, সেটা ক্রস করে দিই। স্টাইলে ক্লিক করলে আর কিছু দেখার দরকার নেই। ক্রিয়েট এপি স্টাইল টেবিল এখানে হচ্ছে আমরা চেক করে দিব। ঠিক আছে, ও ওকে। তো এবার ডিসপ্লে ফ্রিকোয়েন্সি টেবিল, ফ্রিকোয়েন্সি টেবিল আমাদের না দেখলেও চলবে। সো ফ্রিকোয়েন্সি টেবিল দিলে জায়গা অনেক
নষ্ট হয়। সো এটা আমরা আসলে মেন যে অ্যানালাইসিস বা পরীক্ষাতে বলেন আপনার, বা পরীক্ষাতে তো আসলে স্পেসিফিক না, সেটা হচ্ছে যে আপনাদের থিসিসে বলেন কিংবা হচ্ছে রিসার্চ পেপারে বলেন, সেখানে আসলে আপনার ফ্রিকোয়েন্সি টেবিল দিতে হয় না। সো ফ্রিকোয়েন্সি টেবিলের ডিসপ্লেটা আমরা এখানে অফ করে দিলাম। এবার ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আমাদের যে ওই ভিউয়ারটা আছে সেখানে দেখেন আমাদের এবার ফ্রিকোয়েন্সি গুলোর ক্ষেত্রে একটু বড়সড় আকারের টেবিলটা চলে আসলো। বড়সড় আকারের টেবিলটা আসার পরে দেখেন এখানে আর একটু ডিটেলস ভাবে বর্ণনা আছে। উপরে সবগুলো ভ্যারিয়েবলের নাম দেওয়া আছে এবং এগুলোর ভ্যালিডিটি মানে কোয়ার্টার অবজারভেশন, স্যাম্পল সাইজ কত সেটা দেওয়া আছে। মিসিং ভ্যালু দেখেন প্রত্যেকটা ভ্যারিয়েবলের ক্ষেত্রে 0 দেওয়া আছে। তার পরবর্তীতে আমাদের প্রত্যেকটা ভ্যারিয়েবলের মিন মিডিয়ান ভ্যালু হচ্ছে দেওয়া আছে, ম্যাক্সিমাম ভ্যালু দেওয়া আছে, মিনিমাম ভ্যালু আমাদের দেওয়া আছে, পার্সেন্টাইল দেওয়া আছে, প্রথম 25%-এর মধ্যে কতটুকু ভ্যারিয়েবল আছে, আর তার পরবর্তীতে 50%-এর মধ্যে কতটুকু ভ্যালু আছে, তার পরবর্তীতে 75%-এর মধ্যে কতটুকু ভ্যালু আছে, এটা এখানে দেওয়া আছে। এর পরবর্তীতে প্রতিটা আপনার যে আমাদের ভ্যারিয়েবল সেটার যে হিস্টোগ্রাম, সেই হিস্টোগ্রামটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে হিস্টোগ্রামগুলো দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস কিন্তু দেওয়া নেই, সেটা হচ্ছে যে ভ্যারিয়েবল গুলোর টাইপ। হুম, এটা কিন্তু দেওয়া নেই। তো এই জিনিসটা আপনারা এই স্পিসিসের এই কমান্ড ইউজ করে এই নর্মালি ভ্যারিয়েবলের টাইপটা আপনারা পাবেন না। আপনাদেরকে যে কাজটা করতে হবে ভ্যারিয়েবলের টাইপটা বের করতে হলে সেটা হচ্ছে যে এখানে ভ্যারিয়েবল ভিউতে যাবেন, ঠিক আছে? ভ্যারিয়েবল ভিউতে যাওয়ার পরবর্তীতে ভ্যারিয়েবল গুলোর টাইপ আপনারা দেখতে পারবেন যে কোনটার মেজারমেন্ট হচ্ছে নমিনাল, কোনটার হচ্ছে স্কেল। তো সেভাবে আপনাকে ভ্যারিয়েবলের টাইপ বর্ণনা করতে হবে। যেমন যদি মেজারমেন্ট এখানে এটা আইডি হচ্ছে নিউমেরিক ভ্যারিয়েবল, তারপর এসভিডিও ডেট ভ্যারিয়েবল, রিজিয়ন হচ্ছে নিউমেরিক ভ্যারিয়েবল। তা আপনাকে কষ্ট করে ভ্যারিয়েবল গুলোর টাইপও কিন্তু আপনাকে ডিসক্রিট স্ট্যাটিক্স এর মধ্যে বর্ণনা করতে হবে। হ্যাঁ, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বর্ণনা। বাট এটা যেহেতু সরাসরি অ্যানালাইসিসে মানে বের করার অপশন নেই, সো এটা আপনার ভ্যারিয়েবল ভিউ থেকে নিয়ে আপনাকে আপনার অ্যানালাইসিসের মধ্যে ডিসকাস করতে হবে। ওকে। আচ্ছা, তাহলে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে আমরা তিনটা জিনিস করব। কি কি? প্রথম হচ্ছে আমরা তার ডেসক্রিপটিভস গুলো বের করব, তার পরবর্তীতে ফ্রিকোয়েন্সি বের করবো। এক্ষেত্রে ফ্রিকোয়েন্সি টেবিল না বের করলেও চলবে যেহেতু অনেক লার্জ স্যাম্পল সাইজ নিয়ে আমরা কাজ করতেছি। তার পরবর্তীতে ডেটা ভিউ থেকে আমাদের ভ্যারিয়েবল গুলোর যে টাইপ সেটা সম্পর্কে আমাদের জেনে নিয়ে সেটারও একটা টেবিল বা চার্ট তৈরি করে আপনি ওটা একটু বর্ণনা করে দিবেন। এতটুকু পর্যন্ত আপনার কাজ শেষ। এর পরবর্তীতে সেকেন্ড ধাপের কাজ, যেটা হচ্ছে আমার মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের কাজটা করতে হবে। তো মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন করতে হলে আপনাকে এক্ষেত্রে অনেকগুলো ভ্যারিয়েবল আছে, সবগুলো ভ্যারিয়েবল আপনি চাইলে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে কাউন্ট করতে পারেন। আবার সবগুলো না চাইলে গুটি কয়েক ভ্যারিয়েবল নিয়েও আপনি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনে কাজ করতে পারেন। তা আমরা যে কাজটা করব, অল্প কিছু সংখ্যক ভ্যারিয়েবল নিয়েই আমরা আমাদের মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের কাজটা করব। তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন যেহেতু, এক্ষেত্রে আমাদের কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একটা থাকতে পারে কিংবা একের বেশি থাকতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে এসপিসিসে যখন আপনি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন করতে যাবেন এবং আপনার যদি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একাধিক থাকে, তখন আপনাকে একটা একটা করে অ্যানালাইসিস করতে হবে। মানে প্রথম ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দিয়ে একবার অ্যানালাইসিস করবেন, তার পরবর্তী ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দিয়ে আবার আরেক দফা অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু বই পুস্তকগুলোতে বলা নেই। হ্যাঁ, বা রিয়েল লাইফে কাজ করতে গেলে দেখবেন যে আপনার হয়তো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দুইটা আছে। হুম, তো দুইটা দিয়ে কাজ করতে গেলে অনেকে কনফিউশন হয়ে যায়। বললো যে এসপিসিস তো আমাদেরকে কি শিখালো, এই যে ইয়া ভাই, আহাদ ভাই, এসপিসিস তো আপনার দুইটা ভ্যারিয়েবল দেওয়ার অপশনই নেই। বাট এসপিসিস এ নাই, ঠিক আছে, কিন্তু আপনি এটাকে ভেঙে ভেঙে করতে হবে। ভেঙে ভেঙে মানে প্রথম ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একটা, প্রথম 1 নম্বর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর বাকি যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো আছে সেটা দিয়ে হচ্ছে প্রথম ধাপের অ্যানালাইসিস। তার পরবর্তীতে দ্বিতীয় ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর আপনার যে এটা সাথে আমাদের মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো আছে সেটা দিয়ে সেকেন্ড ধাপ অ্যানালাইসিস করতে হবে। তার মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো দুইটা ক্ষেত্রেই সেম থাকবে, শুধু ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল চেঞ্জ হবে। ঠিক আছে? ওকে। তো এখন দেখেন আমরা এখানে আপনার মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন অ্যানালাইসিস করব। আমরা এখানে প্রথমে অ্যানালাইসিস ক্লিক করবো। অ্যানালাইসিস ক্লিক করার পরে আমরা চলে যাব আপনার রিগ্রেশনে ক্লিক করার পরে এখানে দেখবেন লিনিয়ার আছে, লিনিয়ারে ক্লিক করব। লিনিয়ারে ক্লিক করার পরে সেখানে দেখেন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একটাই আপনি দিতে পারবেন, একাধিক দেওয়ার উপায় নেই, বাট ইন্ডিপেন্ডেন্ট একাধিক দেওয়া যাবে। সো মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন যেহেতু, আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্ষেত্রে অনেকগুলো থাকবে। ঠিক আছে? তো প্রথমে আমরা এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে যে টোটাল যে হেলথ কেয়ার কস্টটা আছে এটাকে আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে দিয়ে দিলাম।
তার পরবর্তীতে আমরা আপনার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে নিলাম হচ্ছে সেক্স, তার পরবর্তীতে হচ্ছে মানুষের যে এজ আছে সেটা, তার পরবর্তীতে হচ্ছে ধরেন হচ্ছে অ্যালকোহল কনজাম্পশনের যে স্ট্যাটিস্টিক্সটা আছে সেটা, সিগারেট কনজাম্পশনের যে স্ট্যাটিস্টিক্স আছে সেটা, তার পরবর্তী এক্সারসাইজের যে স্ট্যাটিস্টিক্স আছে সেটা। তো মোটামুটি আমরা একটা আহ, মোটামুটি 4-5টার মতো আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এখানে নিয়ে নিলাম, আর বাকি ভ্যারিয়েবল গুলো ধরেন আমরা এখানে কাউন্ট করলাম না, এখানে নিলাম না। এরকমও কিন্তু সিচুয়েশন হতে পারে, মানে আপনি আসলে আপনার ডেটা সেটের মধ্যে অনেকগুলো ভ্যারিয়েবল থাকতে পারে, বাট কোন ভ্যারিয়েবল গুলো নিয়ে আপনি কাজ করবেন সেটা মূলত আপনার রিসার্চ কোশ্চেনের উপরে এবং যে লিটারেচার রিভিউ আপনি করবেন সেটার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে? আর রিসার্চ কোশ্চেন, লিটারেচার রিভিউ, এই জিনিসগুলো কি এটা যদি বুঝতে সমস্যা থাকে, দেখবেন যে আমার ইউটিউবে যে রিসার্চ চ্যানেলটা, আমার রিসার্চ প্রফেসর নামে যে আমার ইউটিউব চ্যানেলটা আছে, সেখানে আপনার রিসার্চ মেথোডলজি আমাদের কোর্সটা আছে, সেখানে সেটার 10টা ক্লাস, মোট ও 10টা ক্লাসের রেকর্ডিংই আপনার ওখানে আপলোড করা আছে। তো সেটা দেখলে আপনাদের মানে সম্পূর্ণ এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে এই রিসার্চ ম্যাথোলজি সম্পর্কে, তাহলে আর আপনাদের সমস্যা হবে না। ঠিক আছে? বাট এই ক্লাসটা তো আসলে রিসার্চ ম্যাথোলজি ক্লাস না, আমরা যদি এগুলো আলোচনা করতে যাই তাহলে এই ক্লাসের আরো আরো বাড়বে অযথা। ওকে, তো এবার স্ট্যাটিস্টিক ক্লিক করবো। স্ট্যাটিস্টিক ক্লিক করার পরবর্তীতে সরি, স্ট্যাটিস্টিক ক্লিক করার পরে এখানে দেখেন যে বাই ডিফল্ট এস্টিমেট দেওয়া আছে, এটা ঠিক আছে। কনফিডেন্স ইন্টারভ্যাল আমরা এখানে 95% বাই ডিফল্ট এটা চেক করে দিব। মডেল ফিটে এখানে হচ্ছে আমাদের চেক করে দেওয়া আছে। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আমাদের দরকার নেই। কোলিনিয়ারিটি ডায়াগনস্টিক্স অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো আছে, হ্যাঁ, আমাদের লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে তো আমাদের দুই বা তার চেয়ে বেশি কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে। অনেক সময় দেখা যায় যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের একটা অপরটার সাথে সম্পর্ক থাকে, আমরা যেটাকে বলে থাকি নর্মালি কোলিনিয়ারিটি স্ট্যাটিস্টিক্স, আমরা সেটা এখানে দেখার চেষ্টা করব। আবার এখানে নিচে দেখবেন যে আরেকটা টেস্ট আছে যেটার নাম হচ্ছে ডারউইন ওয়াটসন স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে? তো ডারউইন ওয়াটসন টেস্টটা আমরা নর্মালি করে থাকি যে আমাদের কি অটো কোরিলেশন আছে কিনা আমাদের রেসিডিউয়ালের ক্ষেত্রে, আমরা ডারউইন ওয়াটসন স্ট্যাটিস্টিক্সে নর্মালি হচ্ছে এটার জন্য আমরা নর্মালি করে থাকি যে অটো কোরিলেশন আছে কিনা আমাদের রিগ্রেশন অ্যানালাইসিসের ক্ষেত্রে, যার জন্য ডারউইন ওয়াটসন স্ট্যাটিস্টিক্স করে থাকি। তো ধরেন এটাও আমরা করলাম। এবার হচ্ছে এখানে কন্টিনিউতে ক্লিক করব, প্লটে ক্লিক করব। প্লটে ক্লিক করার পরবর্তীতে দেখেন যে এখানে অনেক কিছু আছে, নর্মাল প্রবাবিলিটি কট, এটা আমাদের আসলে দরকার নাই। অপশনসে ক্লিক করলো, ইউজ প্রবাবিলিটি 5 এফ ভ্যালু, ওকে। তারপর হচ্ছে স্টাইল আমার যেটা আছে সেটাই ডিফল্ট, ওকে ফাইন। এবার হচ্ছে আমরা ইয়ে করি আপনার লিনিয়ার রিগ্রেশন অপশনসে ক্লিক করার পরবর্তীতে হচ্ছে আমরা প্রবাবিলিটি অ্যান্টি 0.510 এটা বাই ডিফল্ট দেওয়া আছে। এরপর হচ্ছে ইনক্লুড কনস্ট্যান্ট ইন ইকুয়েশন, সেটা কনস্ট্যান্টস আমাদের এটার ভ্যালু এগুলো দেওয়া আছে। বাকি সবগুলো যেরকম আছে অ্যাজ ইট ইজ সেটা এরকমই থাকবে। এবার জাস্ট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করে দেখেন আমাদের যে আউটপুট উইন্ডো আছে, আউটপুট উইন্ডোতে আমাদের এখানে ভ্যারিয়েবল এন্টার, মানে যে যে ভ্যারিয়েবলগুলো আমরা কনসিডার করেছি সে ভ্যারিয়েবলগুলোর নাম সে এখানে দিয়ে দিবে। এছাড়াও নিচে সে আবার আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের নাম আলাদা করে শো করবে। তো আমাদের এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে একটাই, সেটা হচ্ছে টোটাল হেলথ কেয়ার কস্ট ডিক্লেয়ার্ড ওভার 2020। এর পরবর্তীতে সে আমাদেরকে একটা মডেল সামারি নামে একটা বিষয় দিয়েছে। তো মডেল সামারিটাতে মূলত আপনি কি পাবেন, মডেল সামারিতে দেখবেন যে অনেক কিছু দেওয়া থাকবে, বাট এখানে আমাদের মূলত ব্যাখ্যা করতে হবে দুইটা জিনিস, একটা হচ্ছে আর স্কোয়ার, একটা হচ্ছে আর একটা হচ্ছে আর স্কোয়ার, আর একটা হচ্ছে ডারউইন ওয়াটসন স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে? তো প্রথমে হচ্ছে আর এর ভ্যালুটা আপনারা কিভাবে হচ্ছে বর্ণনা করবেন। ঠিক আছে? তো আর এর ভ্যালুটা বর্ণনা করতে হলে সবসময় খেয়াল রাখবেন আমরা যে রিগ্রেশন অ্যানালাইসিসটা করতেছি, তো রিগ্রেশন অ্যানালাইসিসের কোয়ালিটি, মানে ধরেন আমরা রিগ্রেশন অ্যানালাইসিসটা করতেছি কেন, সম্পর্ক নির্ণয়ের জন্য। মানে অ্যানালাইসিস এক ধরনের, রিগ্রেশন অ্যানালাইসিস কি এক ধরনের অ্যানালাইসিস অফ রিলেশনশিপ। একটু তো আমরা একটু আগে থিওরিটিক্যাল এক্সপার্টিস দেখলাম। এখন এই রিলেশনশিপ গুলো সেটা হচ্ছে এক্স এক্স এর পরিবর্তনের ফলে ওয়াই যে পরিবর্তন হয়, মানে এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি বলি, এক্স এর যে পরিবর্তন, সে এক্স এর পরিবর্তনের ফলে আপনার ওয়াই এর যে পরিবর্তন হয় সেটা আসলে এক্স এক্স কিভাবে ওয়াই এর পরিবর্তনকে ব্যাখ্যা করতেছে সেটা আমরা মূলত এখানে দেখার চেষ্টা করি। মানে এক্স যে ওয়াই এর পরিবর্তনকে ব্যাখ্যা করতেছে সে আসলে কেমন ভাবে এই জিনিসটা ব্যাখ্যা করতেছে। এটাকে আর একটু রিফাইন করলে আমরা এরকম করে বলতে পারি যে আমাদের
ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যারিয়েশনটা আসতেছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েশনের কারণে, সেটা কত পার্সেন্ট আমরা এই মডেলটার মাধ্যমে, ইরিগেশন মডেলটার মাধ্যমে এক্সপ্লেন করতে পারি। তো প্রথমে দেখেন এখানে আমাদের আর স্কোয়ারের যে ভ্যালু, সে আর স্কোয়ারের ভ্যালুটা আপনার দেওয়া আছে 0.692, তার উপর এ দেওয়া আছে। এটা মানে হচ্ছে তার প্রেডিক্টস, মানে প্রেডিক্টস মানে হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলগুলো আমরা এক্ষেত্রে কাউন্ট করেছি সেটার কথা বলা আছে। তো আপনারা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 0.0, এটা হচ্ছে আমাদের কি 629, ঠিক আছে? তো এই 0.629 কে আপনারা 100 দিয়ে প্রথমে হচ্ছে গুণ করবেন। 100 দিয়ে গুণ করলে এটা আসবে 62.9। তখন আপনারা এই জিনিসটা আপনারা এরকম লিখবেন, দি আর ভ্যালু রিপ্রেজেন্ট সিম্পল কোরিলেশন অ্যান্ড দিস ভ্যালু ইজ 0.629। আর কলাম। সো এখন 0.629 মানে এটা 50%-এর উপরে, তার মানে মোটামুটি হাই কোরিলেশন। আমরা মোডারেট হাই কোরিলেশন না, আমরা মোডারেট কোরিলেশন এটা বলতে পারি। এখন এখন এই এই জিনিসটাকে আপনারা ভেঙে আর একটু এভাবে বলতে পারেন, the R square value indicates how much of the total variation in the dependent variable can be explained in the dependent variable কি আমাদের total healthcare cost declared over 2020 can be explained by the independent variables। independent variable কোনটা আমাদের? এটা প্রথমটা হচ্ছে এভারেজ হাওয়ার্স অফ এক্সারসাইজ পার উইক, তারপর হচ্ছে সেক্স, এরপর হচ্ছে এজ এট সার্ভে কমপ্লিশন, এভারেজ কনজাম্পশন অফ সিগারেটস পার ডে, এন্ড এভারেজ কনজাম্পশন অফ অ্যালকোহলিক বেভারেজেস পার উইক। এটা হচ্ছে আমাদের কি আর এর, আর এবং এবং আর স্কোয়ার, এই দুইটার আপনি ভ্যালু বানানো, মানে নর্মালি আপনি বলবেন যে আর এর ভ্যালু হচ্ছে এত, আর স্কোয়ারের ভ্যালু এত। কারণ আর স্কোয়ার মানে এটা নির্ভর করতেছে, আর মানে এটা এভাবে ডিসকাস করতেছে। আর আর স্কোয়ারের ভ্যালুটাকে আমরা নর্মালি পার্সেন্টেজ দিয়ে মনে করি 39.5%। তার মানে এটা আমরা মোটামুটি মিডিয়াম কোরিলেশন বলতে পারি, বা মডারেট কোরিলেশন, এত বেশি হাই না। আর এর পরবর্তীতে দেখবেন যে আমাদের ডারউইন ওয়াটসন স্ট্যাটিস্টিক্স আছে, যেটার ভ্যালু এখানে 1.989 দেওয়া আছে। তো ডারউইন ওয়াটসন স্ট্যাটিস্টিক্স আমরা কেন ইউজ করে থাকি, সেটা হচ্ছে যে আমাদের এখানে অটো কোরিলেশনের ভ্যালু আছে কিনা সেটা দেখার জন্য আমরা এখানে নর্মালি ডারউইন ওয়াটসন টেস্টটা করে থাকি। তো ডারউইন ওয়াটসন টেস্টের ক্ষেত্রে খেয়াল রাখবেন এটার ভ্যালুটা 0 থেকে 4-এর মধ্যে হচ্ছে থাকে। যদি আপনার ডারউইন ওয়াটসন টেস্টের ভ্যালু 2 হয়, মানে পারফেক্টলি 2.0, মানে 2.0 হয়, তখন সেক্ষেত্রে হচ্ছে আমাদের স্যাম্পল সাইজের মধ্যে কোনো প্রকার কোরিলেশন নেই, আমরা এটা বলতে পারি। আর যদি ভ্যালু 0 থেকে 2 চাইতে কম হয়, তখন আমরা বলতে পারি যে পজিটিভ অটো কোরিলেশন আছে। আর ভ্যালু যদি 2 থেকে 4-এর মধ্যে হয়, তখন আমরা বলি যে নেগেটিভ অটো কোরিলেশন আছে। এখন আমরা এখানে দেখি আমাদের যে ভ্যালুটা এসেছে এটা হচ্ছে 1.989, মানে এটাকে যদি আমরা এক্সপ্রক্সিমেশন করে নিই তাহলে এটা 2-এর কাছাকাছি পাই আমরা বলতে পারি। তার মানে আমাদের এখানে যে কোরিলেশনটা আছে, আমরা এখানে বলতে পারি একেবারেই নো লেস কোর, আমরা এখানে বলতে পারি নো কোরিলেশনশিপ অ্যাট অল, বা একেবারেই ভেরি স্মল নাম্বার অফ কোরিলেশন আমরা এখানে বলতে পারি। এর পরবর্তীতে হচ্ছে দেখেন আমাদের অ্যানোভা টেবিল আছে এখানে, ঠিক আছে? এই অ্যানোভা টেবিলটার আবার একটা ইয়ে আছে, মানে এটার মানে অ্যানোভা যদিও এটা বলা হয় থাকে, কিন্তু এই অ্যানোভা টেবিলের আপনার নাম আছে, এটাকে বলা হয় হচ্ছে যে অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স। এই টেবিলকে আমরা ফুল অর্থে বলে থাকি আর কি, বা সংক্ষেপে এটাকে বলা হয়ে থাকে আপনার আপনার মানে অ্যানোভা বলা হয়ে থাকে আর কি। তো অ্যানোভাটা আমাদের এখানে যে যে অ্যানোভা টেবিলটা দেওয়া আছে, এখানে মূলত বেশ কয়েকটা ভ্যালু দেওয়া আছে। প্রথমে হচ্ছে আমাদের রিগ্রেশনের সামাস স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে, ডিএফ মানে ডিগ্রিস অফ ফ্রিডমের ভ্যালু আছে, মিন স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে, এফ স্ট্যাটিক্সের ভ্যালু হচ্ছে দেওয়া আছে, এবং আমাদের এখানে সিগনিফিকেন্স দেওয়া আছে। সিগনিফিকেন্সটাই হচ্ছে মূলত পি ভ্যালু। তো এখানে আপনাকে মূলত অ্যানোভা টেবিলে দুইটা জিনিসই হচ্ছে আপনাকে ব্যাখ্যা করতে হবে। কি কি? সেটা হচ্ছে যে আপনাকে আপনার এই প্রথমে রিগ্রেশনটা দেখতে হবে। আমাদের যে রিগ্রেশনের ডিগ্রিস অফ ফ্রিডম সেটা হচ্ছে 5, এটার মিন স্কোয়ারের ভ্যালু হচ্ছে এত। মানে আপনারা যখন লিখবেন বা ব্যাখ্যা করবেন বলবেন যে আমাদের রিগ্রেশনের সাম অফ স্কোয়ারের ভ্যালু হচ্ছে এত, ডিগ্রিস ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে 5, মিন স্কোয়ারের ভ্যালু হচ্ছে এত, এফ স্কোয়ার হচ্ছে 67.889, এবং এটার সিগনিফিকেন্স দেখেন 0.001-এর চাইতেও বেশি। তো অ্যানোভা পি ভ্যালুর মান সবসময় সিগনিফিকেন্ট ধরা হয় যদি
আপনার পি ভ্যালুর মান 0.05-এর চাইতে কম হয়। তো 0.05-এর চাইতে কিন্তু 0.01 হচ্ছে কম, তার মানে এখানে এটা সিগনিফিকেন্স আছে, এটা আমরা বলতে পারি। ওকে, তার পরবর্তীতে হচ্ছে কোফিশিয়েন্ট। কোফিশিয়েন্ট গুলো দিয়ে আমরা নর্মালি হচ্ছে যে আমাদের যে বেটা ভ্যালু গুলো আছে, হ্যাঁ, মানে রিগ্রেশন ইকুয়েশন দাঁড় করালে সেই ইকুয়েশন গুলোর ভ্যালু যেগুলো আছে, যেমন সেক্স, তারপর হচ্ছে এইজ, তারপর হচ্ছে এভারেজ কনজাম্পশন অফ অ্যালকোহলিক বেভারেজেস পার উইক, তারপর এভারেজ কনজাম্পশন অফ সিগারেটস পার ডে, হ্যাঁ, এরপর এভারেজ আওয়ার্স অফ এক্সারসাইজ পার উইক, এই জিনিসগুলোকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি আপনাকে এই কোএফিসিয়েন্ট মানে কোএফিসিয়েন্টের মাধ্যমে। তারপর হচ্ছে এখানে কোলিনিয়ারিটি ডায়াগনস্টিক দেওয়া আছে। তো কোলিনিয়ারিটি ডায়াগনস্টিক ক্ষেত্রে দেখবেন যে এদের আইজেন ভ্যালু হচ্ছে আপনার দেওয়া আছে। তো এখানে আমাদের আসলে কোলিনিয়ারিটি ডায়াগনস্টিক্স যে ব্যাপারটা, এটা আসলে মানে এমন করে ব্যাখ্যা করার কোনো কিছু নেই। আমরা নর্মালি আইজেন ভ্যালুর উপর ভিত্তি করে এটা কোলিনিয়ারিটি আমরা নর্মালি টাইম সিরিজ অ্যানালাইসিস বা অন্য ধরনের যে অ্যাডভান্সড অ্যানালাইসিস আছে, আমরা নর্মালি সেই জিনিসটা ওখানে দেখার চেষ্টা করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ডিগ্রিস অফ ফ্রিডম, এই জিনিসগুলো নর্মালি আসলে আপনারা যখন বেসিক স্ট্যাটিস্টিক্স এর কোর্স করেছেন তখনই আপনারা হচ্ছে শিখেছেন। ঠিক আছে, এখন প্রত্যেকটা জিনিস যদি আমরা এভাবে ধরে ধরে ব্যাখ্যা করতে যাই তাহলে হচ্ছে টাইম বেশি লাগবে আমাদের। হ্যাঁ, আর তাহলে আর আমাদের এই কোর্সটা তাহলে বেসিক স্ট্যাটিস্টিক্স এর কোর্স হয়ে যাবে। এটা হচ্ছে একটা বড় সমস্যা। তো ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে নর্মালি আপনারা যখন হচ্ছে এস্টেটিক্স এর হচ্ছে কোর্স করেছিলেন, তো এখানে তখন দেখবো যে স্ট্যাটিস্টিক্যাল প্যারামিটার ছিল। তো স্ট্যাটিস্টিক্যাল প্যারামিটার হচ্ছে আপনার প্যারামিটার ক্ষেত্রে বলা হয়ে থাকে নাম্বার অফ ডিগ্রিস অফ ফ্রিডম নামে একটা কথা থাকে। তো নাম্বার অফ ডিগ্রিস অফ ফ্রিডমটা হচ্ছে মূলত এটা হচ্ছে দ্য নাম্বার অফ ভ্যালুস ইন দ্য ফাইনাল ক্যালকুলেশন অফ স্ট্যাটিস্টিক্স দ্যাট আর ফ্রি টু ভ্যারি। মানে এটার সংজ্ঞাটা হচ্ছে না এরকম। আপনি যখন হচ্ছে যে আপনি আ- আ- যেমন আমাদের এখানে দেখেন যে ডিগ্রিস অফ ফ্রিডম 5টা দেওয়া আছে, আর প্রেডিক্টরস এর সংখ্যা যেটা মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সংখ্যা কয়টা দেওয়া আছে দেখেন, 1, 2, 3, 4, 5, 5টা দেওয়া আছে। তো 5টা মানে হচ্ছে মূলত আমাদের এখানে এই ডিগ্রিস অফ ভ্যালুর ক্ষেত্রে আমরা যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো ধরেছি আমাদের এই রিগ্রেশনের ক্ষেত্রে, এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলোর ভ্যালুকে আমরা আমাদের কি ফাইনাল ক্যালকুলেশনে মানে রিগ্রেশন অ্যানালাইসিসের ক্ষেত্রে এটাকে আমরা কি ধরেছি, এবং এটাকে এমনভাবে ধরেছি যেন এটার ভ্যালু কি ভ্যারি করতে পারে। আমরা কিন্তু এটার কোনো ফিক্সড ভ্যালু দিই নেই, এটার ভ্যালুগুলো আমাদের যে ডেটা সেটে যতটুকু দেওয়া আছে ততটুকু আমরা কনসিডার করেছি। তাই আমাদের এখানে দেখেন ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে আপনার 5টা দেওয়া, আর রেসিডুয়াল হচ্ছে এখানে দেখেন রেসিডুয়ালের ক্ষেত্রে এই ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে 519টা দেওয়া। তো 519টা এখানে 5টা এভাবে কেন? 519টা এই ক্ষেত্রে হচ্ছে আমাদের টোটাল ডিগ্রিস অফ ফ্রিডমের সংখ্যা আমরা যখন হচ্ছে বের করি তখন আমরা নর্মালি এটাকে বের করে থাকি স্যাম্পল সাইজ -1। মানে টোটাল ডিগ্রিস অফ ফ্রিডম যদি বের করতে চান, এটার ফর্মুলাটা হচ্ছে মোট স্যাম্পল সাইজ মাইনাস হচ্ছে 1। আমাদের মোট স্যাম্পল সাইজ যদি উপরের দিকে আমরা যাই, এখানে 525 ছিল। তো 525 থেকে এক বাদ দিলে কত? 524 থাকে। ঠিক আছে, এখন আমাদের যে ইয়েটা এই অ্যানোভা টেবিলটা আছে এখানে দেখেন আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডমের সংখ্যা টোটাল হচ্ছে 524। কেন? ওই n-1। তাহলে এই রিগ্রেশন ইকুয়েশনের ক্ষেত্রে বা রিগ্রেশনের জন্য আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম চলে গেল 5টা। তাহলে আর 524 থেকে 5 বাদ দিলে আমাদের থাকে 519টায়। 519টাই রেসিডিউলের ক্ষেত্রে গিয়েছে। আশা করি এবার হচ্ছে আপনাদের এটা ক্লিয়ার। তারপর হচ্ছে কোলিনিয়ারিটি ডায়াগনস্টিক্স। ওকে, তো কোলিনিয়ারিটি ডায়াগনস্টিক আসলে অ্যাডভান্স লেভেলে এটা কিসে আওয়াজ করলো? কোলিনিটি ডায়াগনস্টিক্স, সেটা হচ্ছে যে কোলিনিটি ডায়াগনস্টিক্স নর্মালি আপনার অ্যাডভান্স লেভেলের অ্যানালাইসিসে হচ্ছে ইউজ করা হয়। তো আমরা আমাদের এখানে আসলে কোলিনিটি ডায়াগনস্টিক্স যেটা, সেটা হচ্ছে যে নর্মালি লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে কোরিলেশন মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলোর একটা অপরটার সাথে সম্পর্ক থাকতে পারে। তো এই কোলিনিটি ডায়াগনস্টিক যখন আমরা এখানে বের করেছি দেখেন এখানে আমাদের ডাইমেনশন দেওয়া আছে, এবং এদের আইজেন ভ্যালু এটাকে বলা হয়, এটা দেওয়া আছে, কন্ডিশন ইন্ডেক্স দেওয়া আছে, তার পরবর্তীতে ভ্যারিয়েন্স প্রপোর্শনস এটা হচ্ছে আমাদের দেওয়া আছে কোলিনিয়ারিটি ডায়াগনস্টিক্স ক্ষেত্রে। তো এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে প্রথমে হচ্ছে আমাদের ডাইমেনশন নিয়ে কথা বলতে হবে। ডাইমেনশন দেখেন 1 থেকে 6 পর্যন্ত সেটা হচ্ছে আমাদের ডাইমেনশন দেওয়া আছে।
আর আইজেন ভ্যালু যেটা, সেটা হচ্ছে আমাদের মূলত এই টেবিলে যতগুলো ভ্যালু দেওয়া আছে তার মধ্যে মূলত এই একটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আইজেন ভ্যালু। তো আইজেন ভ্যালুর মান আমাদের হচ্ছে যদি জিরোর কাছাকাছি হয়ে থাকে, মানে প্রায় শূন্য বা শূন্যের কাছাকাছি, তখন সেক্ষেত্রে আমরা ধরে নিই যে আমাদের এখানে মাল্টি কোলিনিয়ারিটি আছে। এখন দেখেন আমাদের এখানে যে প্রত্যেকটা ভ্যারিয়েবল আছে, প্রত্যেকটা ভ্যারিয়েবলের আইজেন ভ্যালু যদি আমরা দেখি, দেখেন যে একটার হচ্ছে 4.649, 0.662, 0.388, 0.270, 0.029, 0.002। তো কোনোটাই কিন্তু জিরোর একেবারে সমান সমান কিন্তু না, মানে জিরো থেকে সামান্য একটু হলো বড়। তার মানে এটার মাধ্যমে আমরা আবার বলতে পারি যে আমাদের এখানে আপনার যে কোলিনিয়ারিটির যে বিষয়টা, সেটা আমাদের এখানে অনুপস্থিত বা প্রেজেন্ট হচ্ছে নেই। তারপর হচ্ছে কন্ডিশন ইন্ডেক্স। কন্ডিশন ইন্ডেক্সটা নর্মালি আইজেন ভ্যালু থেকে এটা হচ্ছে বের করা হয়। কন্ডিশন ইন্ডেক্স এটা একটা ডাইমেনশনের, আমাদের এখানে ডাইমেনশন আছে, এটার কন্ডিশন ইন্ডেক্স নর্মালি বের করা হয় স্কয়ার রুট অফ দি রেশিও অফ দি লার্জেস্ট আইজেন ভ্যালু। নর্মালি যেটা সবচেয়ে বেশি বড় আইজেন ভ্যালু থাকে, সেটা স্কয়ার রুটের উপরে ভিত্তি করে তারপর হচ্ছে নর্মালি কন্ডিশন ইন্ডেক্সটা বের করা হয়। তো কন্ডিশন ইন্ডেক্সটা বের করার আমাদের এটা আসলে কন্ডিশন ইন্ডেক্সের ইয়েটা আমাদের এখানে ব্যাখ্যা করার আমাদের দরকার নেই। হ্যাঁ, আমাদের শুধু আইজেন ভ্যালুটা আমাদের ওখানে ব্যাখ্যা করলে হবে, মানে এতটুকু পর্যন্ত আসলে ব্যাখ্যা করলে হবে। আপনাদের আইজেন ভ্যালু পর্যন্ত, যে আইজেন ভ্যালু এতগুলো দেওয়া আছে, এখন এখানে যদি আইজেন ভ্যালুর মান জিরোর কাছাকাছি না থাকে, তাহলে আমাদের এখানে মাল্টি কোলিনিয়ারিটি অনুপস্থিত। তো এটা করলেই আপনাদের মোটামুটি একেবারে একটা ফুল রিগ্রেশন অ্যানালাইসিস, মানে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন অ্যানালাইসিস হয়ে যাবে। এবং এতটুকু অ্যানালাইসিস দিয়ে কিন্তু আপনারা একটা মোটামুটি ভালো মানের রিসার্চ পেপার আপনারা লিখতে পারবেন। একটা থিসিসও যেরকম লিখতে পারবেন, একটা ভালো মানের রিসার্চ পেপারও আপনারা লিখতে পারবেন। এবার অ্যানালাইসিস গুলো মূল ব্যাখ্যা লেখার ক্ষেত্রে আমি যে নিয়ম বলেছি, মোটামুটি এই ধরনের নিয়মগুলো যদি মেনে চলেন, তাহলে আপনার অ্যানালাইসিসের মান ভালো হবে। আর আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যে কোনো অ্যানালাইসিস যখন লিখবেন, তখন চেষ্টা করবেন সেই অ্যানালিসিসটার একটা ছোটখাটো সংজ্ঞা দিতে। নর্মালি এটা নিজের মতো দিতে পারলে ভালো, মানে মূল সংজ্ঞার আলোকে নিজের মতো করে লেখাটা ভালো, একদম মুখস্থ বিদ্যা না। ঠিক আছে। তার পরবর্তীতে হচ্ছে যে আমাদের এখানে সে ভ্যালুটা কি আছে, এর পরবর্তীতে সে ভ্যালুটার এক্সপ্লানেশন। এই, তবে সবগুলো ক্ষেত্রে কিন্তু সব ভ্যালুর এক্সপ্লানেশন আসবে না। যেমন আমরা কিছু কিছু করে কিছু কিছু কলাম নিয়ে কথা বলেছি, সব কলাম নিয়ে কিন্তু আমরা কথা বলিনি। তার মানে হচ্ছে অ্যানালাইসিস যখন আপনি করবেন, স্ট্যাটিস্টিক্স আপনাকে অনেক বড় আউটপুট দিবে, বাট আউটপুটে সবগুলো বিষয়ে আপনাকে কিন্তু কথা বলতে হবে না। অনলি গুরুত্বপূর্ণ বা পার্টির যে ম্যাটারগুলো আছে, সেটা নিয়ে আপনাকে ডিসকাস করতে হবে। এটাই হচ্ছে মূলত অ্যানালাইসিস বা এসপিসিস এর মূল। যে এসপিসিস ইউজ করেন, আপনি পাইথন ইউজ করেন, স্টাডি ইউজ করেন, ইবিউস ইউজ করেন, যে কোনো সফটওয়্যার ইউজ করেন, সবসময় খেয়াল রাখবেন যে একদম সবগুলো জিনিস ব্যাখ্যা করতে হবে না, অনলি পার্টেনিং বা স্পেসিফিক পয়েন্ট আপনাকে এক্ষেত্রে ডিসকাস করতে হবে। আশা করা যায় মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন আপনাদের এতটুকু পর্যন্ত ক্লিয়ার। তাহলে লিনিয়ার রিগ্রেশনের মধ্যে আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশন হচ্ছে দেখলাম, গত ক্লাসেও আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশন নিয়ে কথা বলেছিলাম, মাল্টিপল নিয়ে আমাদের কথা ছিল কিছু। আজকে একদম পুরো ফুল মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন এবং এটার এক্সপ্লানেশন দেখলাম। নেক্সট ক্লাসে আমরা লজিস্টিক রিগ্রেশন নিয়ে কথা বলবো। ঠিক আছে, লজিস্টিক রিগ্রেশন এবং আরো আহ, দু তিন ধরনের অ্যানালাইসিস আছে, যেগুলো আমরা স্পিসি দিয়ে করতে পারি। মানে সবসময় যে আপনি ভ্যারিয়েবল গুলোর মধ্যে সম্পর্ক নেবেন তা কিন্তু না। অনেক সময় দেখা যায় যে ভ্যারিয়েবল গুলোর মধ্যে সম্পর্ক না বের করে আপনাকে অন্য ধরনের অ্যানালাইসিস করতে হচ্ছে। হ্যাঁ, তখন সেক্ষেত্রে কিভাবে আপনারা এটা করবেন বা কোন জিনিসগুলো আপনাদের দেখতে হবে, সেটা আমাদের একটু ক্লাসে ডিসকাস করতে হবে। মানে স্পিসিস মানে যে শুধু রিগ্রেশন, মানে রিগ্রেশন দিয়ে কাজ শেষ তা কিন্তু না। ম্যাক্সিমাম মানুষজন এই জিনিসটাই ভুল করেন, মনে করেন যে রিগ্রেশন অ্যানালিসিস শিখলাম, স্পিসিস তার মানে কাজ শেখা শেষ, কেল্লাফতে। কিন্তু এটা স্পিসিস হচ্ছে জাস্ট একটা রিলেশনশিপ বের করার একটা ওয়ে। এছাড়াও আরো অনেক ওই মানে মেথড বা টেকনিক আছে, যেগুলোর মাধ্যমে আমরা ডাটাকে অ্যানালাইজ করতে পারি এবং ডাটার অন্যান্য দিক নিয়ে আলোচনা করতে পারি। ওকে। তো ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে।